আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে ওয়েলকাম করছি LB24 এর সাপ্তাহিক আয়োজন লো ইন লাইফটিতে। দর্শক, আপনাদের সাথে আমি আজকে রয়েছি ব্যারিস্টার আব্দুল্লাহ নোমান এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত আইনজীবী। দীর্ঘ ১৭ বছর ধরে আমাদেরকে আইনি সেবা দিয়ে যাচ্ছেন। আ জনপ্রিয় আ বিতার্কিক এবং আইনজীবী ব্যারিস্টার আবু সায়েম ভাই। আবু সায়েম ভাই, আপনাকে ওয়েলকাম করছি আজকে আমাদের শোটিতে। নোমান, তোমাকে ধন্যবাদ এবং LB24 চ্যানেলের সকল দর্শক এবং শুভানুধ্যায়ীদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। ধন্যবাদ সাইম ভাই। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানটির যে আলোচ্য বিষয় সেটি অত্যন্ত আলোচিত একটি বিষয়। গত আ সোমবার মানডে 24th of জুন এই যুক্তরাজ্যের যে অপোজিশন পার্টি লেবার পার্টি রয়েছে, লেবার পার্টির যেই চেয়ারপারসন, লেবার পার্টির লিডার স্যার কের স্টারমার একটি মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে। সেই মন্তব্যটি করার পরে আমাদের বাঙালি কমিউনিটিতে যুক্তরাজ্যে যারা বাঙালিরা বসবাস করেন তাদের মধ্যে অনেক আলোচনা সমালোচনার আ আ আ সৃষ্টি হয়েছে। সেই ব্যাপারগুলোর যে আইনি দিকগুলো রয়েছে বা এটার আসলে আইনি প্রভাবটা কতটুকু, সেটি নিয়ে আজকে আমাদের যে অতিথি রয়েছেন ব্যারিস্টার সায়েম ভাইয়ের সাথে আমরা আলোচনা করব। সায়েম ভাইয়ের মাধ্যমে আসলে আমরা এই ব্যাপারগুলোর এই যে বক্তব্যটি, এটার আইনগত দিকটাকে আমরা আসলে পর্যালোচনা করব। তো সায়েম ভাই, আপনি নিশ্চয়ই স্যার কের স্টারমারের ওই কমেন্টটি শুনেছেন। তো আপনার কি মনে হয়, আসলেই কি উনি বাংলাদেশী যারা এখানে বসবাস করছেন তাদেরকে সিঙ্গল আউট করেছেন, নাকি আসলে সে কি মিন করতে চেয়েছেন? আপনার কি মনে হয়? দেখুন, রাজনীতিবিদদের অনেক বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়। অনেক সময় আমরা দেখতে পাই। কখনো, কখনো গণপ্রতিক্রিয়াও হয়। এটা অস্বাভাবিক কোনো বিষয় না। আমি কিন্তু ব্রিটিশ পলিটিক্স এর সাথে যুক্ত নই। তবে একজন ব্যক্তি মানুষ হিসেবে একটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে আমার কাছে মনে হয়নি যে তিনি বাংলাদেশকে সিঙ্গল আউট করবার উদ্দেশ্যে এই কথাটা বলেছেন। এটা তার ইনটেনশন ছিল এমনটা আমার কাছে পুরো স্পিচটা বারবার শুনে মনে হয়নি। বিভিন্ন কারণে হয়তো বাংলাদেশের নামটা চলে এসছে। এভাবে চলে আসা উচিত হয়নি নিঃসন্দেহে। কিন্তু নামটা হয়তো চলে এসছে বিভিন্ন কারণে। তবে এটা যে একেবারে সিঙ্গল আউট করবার উদ্দেশ্যে পরিকল্পনা মাফিক, এমনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না। আপনি বক্তব্যটার একটা বিষয় লক্ষ্য করবেন যে, যেই জায়গাটিতে বাংলাদেশের বিষয়টা এসছে সেখানে বক্তব্যটা শুরু হয়েছে ইফ দিয়ে। তো ইফ দিয়ে যদি কোনো বক্তব্য শুরু হয় তাহলে এটার একটা কনক্লুশনও থাকবে। কিন্তু আমরা কেয়ার স্টারমারের সেই কনক্লুশনটা পাইনি বিকজ হোস্ট ইন্টারাপ্ট করেছিল। তখন বাংলাদেশের নামটা চলে আসে। তো তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু ইতোমধ্যে। তো আমার কাছে মনে হয়েছে যে তার ব্যাখ্যাটা মেনে নেবার মতো। তবে এটার গভীরে প্রবেশ করে আমি একটা কথা বলতে পারি যে এটাকে যদি আমরা এনালাইসিস করি সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তার সাথে, সেখানটাতে বাংলাদেশ সরকারের আচরণটা কিন্তু অনেকখানি দায়ী। কারণ বাংলাদেশের বর্তমান সরকার তারা ব্রিটেনের সাথে একটা চুক্তি করেছে যে বাংলাদেশের যারা অনিবন্ধিত অভিবাসী তাদেরকে ফেরত পাঠানোর জন্য তারা প্রক্রিয়া করবে, তারা সহযোগিতা করবে, এটাকে স্পিড আপ করা হবে। আমরা দেখেছি যে বাংলাদেশ হাই কমিশনের যিনি এখানে প্রধান, তিনি অতি উৎসাহী হয়ে বিষয়গুলো করেছেন। এখন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ, অন্তত ব্রিটেনের পার্সপেক্টিভে এখানে ডায়াসপোরা অত্যন্ত শক্তিশালী। এই কমিউনিটি এতটা শক্তিশালী, এই কমিউনিটি বহু বহু বছর যাবৎ এখানে আপনার মাথা উঁচু করে কিন্তু বাস করছে এবং এই ইকোনমিকে সহযোগিতা করছে। সেটা এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু স্বীকার করতে বাধ্য এবং সেটা তারা করেন। সায়েম ভাই, আমি আপনার আলোচনার মধ্যে আমি যদি একটু কনটেক্সটটা বলি, তো এই যে দি ডেইলি সানের যে ইলেকশন ইভেন্টে ছিল, প্রশ্নটা কেয়ার স্টারমারের কাছে ছিল হচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্টদেরকে নিয়ে। তো আমরা যেটা দেখি সায়েম ভাই, যে ইল্লিগাল মাইগ্রেন্ট আসার যে লিস্ট রয়েছে সেই ১ম ১০ টা কান্ট্রির মধ্যে কিন্তু বাংলাদেশ আসলে নেই। আর সেই প্রশ্নটা কনটেক্সটটা ছিল হচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্টদেরকে ডিপোর্টেশন নিয়ে। তো সেখানে কি বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে ইউজ করাটা কি তার জন্য কতটা সমীচীন হয়েছে বলে আপনি মনে করেন আসলে? আমি আমার কথার যে বিষয়টা ছিল সেটার ধারাবাহিকতাটা একটু শেষ করি। তো এই যে বাংলাদেশ সরকার একটা চুক্তি করলো, এখানে দুটো দেশের সাথে চুক্তি হচ্ছে। একটা আলবেনিয়া আর একটা হচ্ছে বাংলাদেশ।
তাহলে বাংলাদেশ অবশ্যই আলোচনার জায়গাটাতে আছে। আর বাংলাদেশের কমিউনিটি অত্যন্ত শক্তিশালী, ডায়াসপোরা ইকোনমিকে হেল্প করছে। বিভিন্ন কারণে বাংলাদেশের একটা গুরুত্ব আছে। তো আলোচনার জায়গাটাতে হয়তো বাংলাদেশের নামটা চলে এসছে, যেটা আমি আগেই বলছি যে এটা অবশ্যই একটা সিঙ্গল নাম হিসেবে আসাটা উচিত হয়নি। কিন্তু যেহেতু বক্তব্যটা ইফ দিয়ে শুরু হয়েছে, বক্তব্যটা শেষ হয়নি। তো ওই বক্তব্যটা যদি শেষ হতো তাহলে হয়তো আমরা আরো খানিকটা সেখানে রসদ পেতাম, যে রসদটা পরিষ্কার হতো যে এটা হয়তো তিনি এভাবে মেন করেনি। তো তুমি যেটা প্রশ্ন করছো যে এভাবে আসাটা দরকার ছিল কিনা, প্রশ্নটা যেখান থেকে এসছে ডিপোর্টেশন থেকে শুরু। তো সেই জায়গাটাতে প্রশ্নটার একটা অংশ যখন এসছে যে কোথায় যাবে, তখন তার বক্তব্যটা ছিল যে যে কান্ট্রিগুলো থেকে এসছে, অর্থাৎ কান্ট্রিজ অফ অরিজিন, সেই জায়গাটাতে ফেরত যাবে। নামটা এভাবে চলে এসছে। তো আমি যে আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন আমাদের দর্শকদের জন্য যেটা প্রয়োজন, এই জায়গাটাতে আমার ব্যক্তিগত মতামতটা হচ্ছে এটাকে সিঙ্গল আউট করবার ইচ্ছেটা ছিল না। আর সিঙ্গল আউট করবার আসলে সুযোগও নেই। বাংলাদেশি ডায়াসপোরা এমন একটা ডায়াসপোরা যাকে সিঙ্গল আউট করবে, যাকে ছোট করবে, সেটা কিন্তু সুযোগ না। আমরা কারি ইন্ডাস্ট্রিকে শিল্পে পরিণত করেছি এদেশে, তাই না? আপনার ফুড ইন্ডাস্ট্রিতে দেখেন আপনারা কিন্তু যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারটা, সেটাতেও কিন্তু বিলিয়ন পাউন্ডসের বিজনেস করেছে। ইন্ডিয়ান কারি ইন্ডাস্ট্রি কিন্তু 4.2 বিলিয়ন পাউন্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রি, এটা ইন্ডিয়ান কারি ইন্ডাস্ট্রি না। আমি এটা আপনাকে একটুখানি কারেক্ট করে দেই। বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রি এটা বিলিয়ন পাউন্ডসের একটা ইন্ডাস্ট্রি, অলমোস্ট 4.2 বিলিয়ন। অ্যাবসলিউটলি। এবং আপনি শুধু আরেকটা দেখেন, বাংলাদেশের সাথে ব্রিটেনের যে ট্রেড, সেখানটা তো কিন্তু বিলিয়ন পাউন্ডসের। রিসেন্ট সময় একটু কমে গেছে, বিভিন্ন কারণ আছে, আমাদের সরকার ব্যবস্থারও একটা প্রভাব এখানটাতে পড়ে। কিন্তু এই যে ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশের সাথে, সেখানটা তো বন্ধনটা কিন্তু ট্রাস্টেড। এই জায়গাটাতে কোনো রাজনৈতিক দলের কোনো একজন নেতা বাংলাদেশকে ছোট করবে, বাংলাদেশি কমিউনিটিকে এককভাবে ক্ষতিগ্রস্ত করবার উদ্দেশ্যে কোনো কথা বলবে, সেটা আমার কাছে মনে হয় না ব্যক্তিগতভাবে। জি, ধন্যবাদ। দর্শক আপনারা যারা, তবে এটার জন্য যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ সরকারের যে উদ্যোগটা অতিরঞ্জন, যেটা অতি উৎসাহী হয়ে যে উদ্যোগটা স্পিড আপ করা, সেই বিষয়টা কিন্তু দায়ী। কারণ আপনি বিষয়টাকে সামনে নিয়ে এসছেন, ফ্রন্টে নিয়ে এসছেন সামহাও। কেন ঘটছে আপনি দেখেন, বাংলাদেশ অনেক বছর যাবত কিন্তু গণতন্ত্রহীনতায় ভুগছে। এবং এটা শুধু আমার মুখের কথা না, আপনি যদি ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্ট্যান্ডার্ডস গুলো রয়েছে, তাদের যে আপনি দেখেন স্ট্যাটিস্টিক্স, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস, যে কারণে দেখা যাচ্ছে যে র্যাবের মতো একটা প্রতিষ্ঠানকে ডেজিগনেট করা হচ্ছে, বেনজির, আজিজ, এ জাতীয় মানুষগুলোকে ব্যান করা হচ্ছে। এই যে বাংলাদেশে মানবাধিকারের একটা সমস্যা, বাংলাদেশে ভোটাধিকারের একটা সমস্যা, নির্বাচন হচ্ছে না, সঠিক নির্বাচনে এই যে জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার গঠনের একটা প্রক্রিয়া, এই জায়গাটাতে তাদের একটা উদ্দেশ্য এখন সরকার চাচ্ছে কি, সরকার চাচ্ছে যে ইন্টারন্যাশনালি একটা অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করবার জন্য। তাদের একটা ফোকাস হচ্ছে ঠিক আছে স্পিড আপ করে জনগণ নিয়ে দেখানো যে আমাদের দেশটা সেফ আছে। দ্যাট ইজ নট দি কারেক্ট পয়েন্ট। এটা কিন্তু হয় না। সো সেটাও একটা আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো। দর্শক, আপনারা আমাদের আলোচনা শুনছিলেন, যারা আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, আমাদের যে লো এন্ড লাইফ প্রোগ্রামটি, আমাদের প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছিল যুক্তরাজ্যে যারা বাংলাদেশী রয়েছেন বা যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসতে চান, তাদেরকে কিছু দিক নির্দেশনমূলক আলোচনা করার জন্য, তাদের এখানকার ইউকের আইন বিষয়ক এবং জীবনমুখী নানান ধরনের আলোচনা করার জন্য আমাদের এই প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে। তো আমাদের প্রোগ্রামটি একযোগে প্রচারিত হয় LB24 চ্যানেলটি থেকে, লন্ডন বাংলা থেকে, ওয়ান বাংলা চ্যানেলটি থেকে এটি প্রচারিত হয়। আপনারা যদি আমাদের শোটি লাইক করে থাকেন, অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেয়া থাকে, সেই নাম্বারে আপনার প্রশ্ন করে আমাদেরকে জানাতে পারবেন। তো আমরা চেষ্টা করে থাকবো যে আমরা বা আমাদের যে অতিথি রয়েছেন সায়েম ভাই বা আমাদের আরো যে অতিথি রয়েছেন, আমরা চেষ্টা করে থাকবো আপনাদের সকল প্রশ্নের উত্তর আমাদের ওই শোর মাধ্যমে তুলে ধরবার জন্য। তো আমরা আবারও আলোচনায় চলে যাচ্ছি। তো সায়েম ভাই, আমরা এই মানডেতে যে কেসটা উনি যে বক্তব্যটি দিলেন, স্যার কেসটা তো এরপরে আমরা আমাদের কমিউনিটিতে যে রাজনৈতিক যে ব্যাপারগুলো রয়েছে, দেখলাম একজন কাউন্সিলর টাওয়ার হ্যামলেটসে উনি রিজাইন করেছেন অ্যাজ এ কাউন্সিলর। তারপরে অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা এই কমেন্টটাকে সেন্টার করে তারা একটা পলিটিক্যাল গেম প্লে করতে চাচ্ছেন। তো আসলে এই যে 4th of July এর যে জেনারেল ইলেকশন, এই ইলেকশনের আগ মুহূর্তে স্যার কেস্টামের এই বক্তব্যটা আসলে ব্রিটিশ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? যদিও আমরা রাজনীতিবিদ না, আমরা লয়ার, বাট আমার মনে হয় দর্শকদের সাথে আমরা ছোট্ট করে যদি এই আলোচনাগুলো করতাম আর কি। দেখুন, আমি তো আগেই বলেছি যে ব্রিটিশ রাজনীতির সাথে আমি যুক্ত না,
কিন্তু অবশ্যই এখানে যেহেতু আমি আছি, আমিও একজন অভিবাসী। তো সবকিছু নজরে তো থাকছে। তো কিছু মত-দ্বিমত তো তৈরি হয়েছে। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। তবে আমার আ বিশ্বাস যে পুরো বিষয়গুলো যখন আলোচনা সমালোচনাটা একটা জায়গায় চলে আসবে, আমরাও সবাই বুঝতে পারবো যে প্রকৃত অবস্থানটা কোথায়, কার অবস্থানটা কোথায়। তো প্রত্যেকেরই নিজের একটা অধিকার আছে তার মতো করে সিদ্ধান্ত নেবার। প্রত্যেকেরই অধিকার আছে আপনি যে কথাটা আপনার ভেতরে আছে সেটা বলার। সেটা সবাই বলছে এবং সেটা কিন্তু পক্ষে বিপক্ষে ২ জায়গাতেই আছে। তবে একটা বিষয় তো পরিষ্কার যে ঠিক আছে, এখানে একটা নাম সিঙ্গল ভাবে আসবার কারণে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হচ্ছে, সেটাকে তো আর অস্বীকার করা যাবে না। তো দেখা যাক সেটা কি প্রভাব ফেলে নির্বাচনে, এটা সময়ই বলে দেবে। ধন্যবাদ। দর্শক যারা আমাদের আলোচনাটি শুনছিলেন হয়তোবা অনেকেই কেস স্টার্মের ওই বক্তব্যটি নাও দেখে থাকতে পারেন। তো আমরা এখন কেস স্টার্মের ওই বক্তব্যে একটি ছোট ক্লিপ যেখানে উনি বাংলাদেশকে অ্যাড্রেস করে কমেন্টটি করেছেন সেই ক্লিপটি আমরা দেখাচ্ছি। In the first few days of government, if we're privileged to come in to serve, we will set up a border security command, a new command with counter-terrorism powers to work on that. I've done it before. I know how it's done. I think it can be done again, and that way we can stop people coming here in the first place. On the question of returns, because you raised that, which is very important, the number of people being returned to where they came from has dropped off by 44% under this government. So on the first few days in government, I'll tell you what I'll do. I'll put the staff back in the returns unit. I'll make sure that we've got planes going off, not to Rwanda, because that's an expensive gimmick. They will go back to the countries where people come from. That's what used to happen. Where are they? I mean, it's so hard to do. Well, at the moment, people coming from countries like Bangladesh are not being removed because they're not being processed. You're still not going to stop the boats. Well, the only way to stop the boats is to smash the gangs that are putting people in boats in the first place. Is it really the only way to get it? আপনারা স্যার কেস স্টার্মারের সেই বক্তব্যটি আবার দেখলেন। আমরা যদি আবারও আমাদের আলোচনায় ফিরে আসি, তো সাইম ভাই আমরা আলোচনা করছিলাম যে এই যে কমেন্টটির পরে বাংলাদেশেরদের এখানকার রাজনীতিতে যে প্রভাবটি, তো এটি আসলে আপনি কি মনে করছেন যে এটি কি আসলে এই লেবারদেরকে যে বাংলাদেশিরা বরাবরের মতোই সাপোর্ট করে আসছে সেটিতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? আমরা এই বিষয়টা অলরেডি কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি যে প্রত্যেকের স্বাধীনতা আছে, তারা কি সিদ্ধান্ত নেবে, কিভাবে করবে, এবং সে বিষয়ে খুব বেশি কিন্তু অতিরঞ্জিত চিন্তাভাবনা করবার সুযোগ আমার অবস্থান থেকে নেই। এবং আমি আবারও পরিষ্কার করছি যে আমি ব্রিটিশ রাজনীতির সাথে যুক্ত না। তবে বাংলাদেশিদের যে প্রভাবটা এটা ব্রিটেনে আছে, এটা আরও বাড়বে এবং এটা আমাদের জন্যে আমরা কমিউনিটি হিসেবে আমাদের যে ঐক্য, সেই জায়গাটা ধরে রেখে আমরা যখন সামনে এগোবো, সেখানটাতে আমার মনে হয় না যে কোনো নেতিবাচক ইস্যু এসে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। আমরা সামনের দিকে এগিয়ে যাব একটা কমিউনিটি হিসেবে, এটা কিন্তু আমার আকাঙ্ক্ষা। জি, ধন্যবাদ সাইম ভাই। তো সাইম ভাই, আমরা সবসময় দেখি যে আসলে বাঙালি এখানকার যে ধরেন 1920s-এ প্রথম বাংলাদেশিদের এখানে আগমন শুরু করে, ম্যাস মাইগ্রেশন স্টার্ট হয়েছে 1960s-এ, তখন থেকেই কিন্তু ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যে বাঙালিরা লেবার পার্টিকে সাপোর্ট করে আসছে। একটা মেজরিটি বাঙালি কমিউনিটি কিন্তু লেবার পার্টিকে সাপোর্ট করে। ইনফ্যাক্ট আমাদের এখন অনেকগুলো লেবার এমপি রয়েছে বাঙালি কমিউনিটিতে। প্রথম বাংলাদেশি এমপি হিসেবে রুশন আলী ছিলেন। তারপর আমাদের ইস্ট লন্ডনে আরও 2 জন এমপি রয়েছেন। আপনার পপুলার অ্যান্ড বোতে আফসানা বেগম আছেন। তারপরে ওয়েস্ট লন্ডনেও আমাদের বাঙালি এমপি আছেন। সবাই কিন্তু লেবার পার্টিরই মেম্বার হয়ে, লেবার পার্টি থেকে এমপি ইলেকশন হয়ে করা। তো এখানে আরেকটি ফ্যাক্টর কিন্তু সাইম ভাই এই যে লেবারের পলিসিতে এসেছে, সেটা হচ্ছে প্যালেস্টাইনের যে ইস্যুটা, সিজ ফায়ারকে সাপোর্ট করা নিয়ে। তো এখানে আমরা দেখি আমাদের বাঙালি কমিউনিটির একটা বড় অংশই হচ্ছে মুসলমান, আমরা বড় অংশই প্যালেস্টাইনকে সাপোর্ট করে, সবাই প্যালেস্টাইনকেই সাপোর্ট করে। তো লেবার পার্টি কিন্তু আসলে সিজ ফায়ারকে সাপোর্ট করেনি, সিজ ফায়ারকে আসলে ভোট দেয়নি, কোনো লেবার এমপি কিন্তু সিজ ফায়ারকে ভোট দেয়নি। তো এটা ওই একটা ইস্যু হচ্ছে প্যালেস্টাইন ইস্যু। আবার এখন হচ্ছে স্যার কেস স্টার্মারের যে কমেন্টটা, আসলে আপনার কি মনে হয় এই ব্যাপারগুলো কি আসলে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদের জন্য কি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে সুবিধাজনক অবস্থায় রাখছে, নাকি আসলে আপনি কি মনে হয় এটা নিয়ে?
একটা অ্যানালাইসিস হচ্ছে, দেখুন, যখন প্যালেস্টাইনের প্রশ্নটা আসে, এমন কোনো রাজনৈতিক দল নেই যে প্যালেস্টাইনের মানুষদের যে দুর্ভোগ এবং তাদের উপরে যে অন্যায়টা অবিচারটা হচ্ছে সেটার পক্ষে কথা বলবে না, অর্থাৎ প্যালেস্টাইনি মানুষদের পক্ষে কথা বলবে না, এটা হতে পারে না। এবং এই নির্যাতন, নিপীড়ন এবং যে আগ্রাসন, এটার বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা না বলে, কোনো রাজনৈতিক দল কথা না বলে, তাহলে তো নিঃসন্দেহে সেটা আপনার নৈতিকতার বাইরে যাবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরিবর্তনও কিন্তু হচ্ছে। আমি কোনো রাজনৈতিক দলের অবস্থান নিয়ে কথা বলবো না, যেহেতু আমি আগেই বলেছি আমি ব্রিটিশ রাজনীতির সাথে যুক্ত নেই। আমি শুধু বলছি যে আপনি পুরো সিনারিওটা দেখেন, ধীরে ধীরে কিন্তু প্যালেস্টাইনের পক্ষে কিন্তু আপনার জনমত বাড়ছে, তাই না? এবং সেখানটাতে কিন্তু লেবারের পক্ষ থেকেও তাদের লিডার কিন্তু বলেছেন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। পরিবর্তনগুলো ঘটছে জায়গাগুলো, এবং সামনের দিকে যেহেতু সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি, আবেদন এবং তাদের পক্ষে সোচ্চার একটা মতামত আছে যে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে, মানুষদের পক্ষে, আগ্রাসনের বিরুদ্ধে, সেই জায়গাটাতে সময়ই কিন্তু এটাকে ফিক্স করে দেবে। এবং আমরা আশাবাদী যে একটা সময় যেই গভর্নমেন্টই ফর্ম করুক, যারাই গভর্নমেন্ট ফর্ম, সেটা কনজারভেটিভ হোক, সেটা আপনার লেবারই হোক, সকলকেই কিন্তু এই জায়গাটাতে ফোকাস দিতে হবে, যাতে করে একটা অন্যায়ের সমাপ্তি ঘটে, যাতে করে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়। এখান থেকে বেরিয়ে আসবার সুযোগ কারণেই, এবং আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দল প্যালেস্টাইনিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের কোনো ম্যানিফেস্টো, তাদের কোনো পলিসি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। জি, ধন্যবাদ সাইম ভাই। দর্শক, আপনাদেরকে আবারও আমি জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের এই শোর মাধ্যমে কিন্তু আমরা কোনো ধরনের রাজনৈতিক দলকে আমরা ইন্ডোর্স করছি না, আমরা লেবার পার্টিকেও ইন্ডোর্স করছি না, কনজারভেটিভকেও ইন্ডোর্স করছি না, আমরা কেউই যুক্তরাজ্যের রাজনীতির সাথে জড়িত নই। আমরা এই যে কমেন্ট স্যার কেয়ার স্টারমার বাংলাদেশকে অ্যাড্রেস করে যে কমেন্টটি করেছেন, এই কমেন্টের আইনগত দিকগুলো আমরা আসলে আলোচনা করবার জন্যই আজকে আমাদের এই শোটি। তো সাইম ভাই, আমরা যদি এতক্ষণ আমরা আলোচনা করলাম আসলে ব্রিটিশ রাজনীতিতে, বাংলাদেশি কমিউনিটিতে এটার প্রভাবটা কী, তো এখন আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন, যারা অনেকেই বাংলাদেশ থেকে এখানে এসেছেন বিভিন্ন ভিসায়, অনেকে দেখে থাকি যে কেয়ার ভিসায় অনেকে এসে এখানে জব পায়নি, বা তার বাংলাদেশে কিছু সমস্যার কারণে তার অ্যাসাইলাম ক্লেম করেছেন, বা ভিজিট ভিসায় এসেও অনেকে অ্যাসাইলাম ক্লেম করেছেন। তো আসলে এই যে স্যার কেয়ার স্টারমারের কোয়েশ্চেনটা কিন্তু ছিল অ্যাসাইলাম সিকারদেরকে নিয়েই, বা ইলিগাল মাইগ্রেন্টদেরকে নিয়ে। সো আমরা যদি অ্যাসাইলাম সিকারদেরকে, যারা অনেকে দেখে থাকবেন বা আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন বা যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন ইউকে, তাদের জন্য যদি আমরা জানাতে চাই যে আসলে এই যে এই কেয়ার স্টারমারের যে স্ট্যান্স অন বাংলাদেশ, বা তার যে কমেন্ট, বক্তব্যটি, এটি আসলে লেবার যদি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য আপনার কি বলবার আছে, বা আপনার কি মনে হয় এই ব্যাপারটি? আমি মনে করি যে প্রশ্নটা একেবারে চমৎকার, এবং এই প্রশ্নটাই এই মুহূর্তে কমিউনিটির জন্যে জানা প্রয়োজন, এবং এটার উত্তরটা জানা প্রয়োজন। দেখুন, ভয় ও ভীতির সঞ্চার তো হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে অনিবন্ধিত অভিবাসী, যারা বাংলাদেশি অভিবাসী, তাদের ভেতরে। কারণ এই বক্তব্যের পরে যেহেতু বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, একটা ঝড় উঠে গেছে বলতে গেলে, যেখানটাতে স্যার কেয়ার স্টারমারও নিজেও এক্সপ্লেইন করেছেন। তো সেই জায়গাটা কয়েকটা ভাগে আমাকে একটু আলোচনা করতে হবে। ফার্স্ট অফ অল, আপনি দেখেন শুরুটা হয়েছে শব্দটা ডিপোর্টেশন। সো আপনি এবং আমরা এই বিষয়টা আমাদের দর্শকদের, আমাদের যারা ক্লায়েন্ট, আমাদেরকে যারা শোনেন, যারা আমাদের সেবা নিতে চান, তাদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করা দরকার। ডেপুটেশন প্রযোজ্য হচ্ছে কেবল ফরেন ক্রিমিনালসদের জন্য। ডেপুটেশন কিন্তু যারা ক্রিমিনাল নয় তাদের জন্য প্রযোজ্য না। যারা ক্রিমিনাল নয় তাদের জন্য প্রযোজ্য হচ্ছে রিমুভাল। কেয়ার স্টারমার কিন্তু তার শব্দে রিমুভ এটা ব্যবহার করেছেন, কিন্তু প্রশ্নকর্তা ডেপুটেশন ব্যবহার করেছেন। আমার ধারণা হচ্ছে যেহেতু প্রশ্নকর্তা আইনজীবী না, সে কারণে হয়তো তিনি ডিপোর্টেশনটা ব্যবহার করেছেন। আমি বাংলাদেশি কমিউনিটির যারা অনিবন্ধিত ভাই বোন আছেন তাদেরকে প্রথমে আশ্বস্ত করি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা অনিবন্ধিত অভিবাসী, আপনি হাতে গোনাও পাবেন না যারা ক্রিমিনাল অফেন্স করছে। তারা চমৎকার মানুষ, তারা যদি ডকুমেন্ট নিয়ে নাও থাকে, বৈধভাবে নাও থাকে, তবু তারা এই কমিউনিটিকে সহযোগিতা করে যাচ্ছে বিভিন্নভাবে। আপনি দেখবেন যে তারা চ্যারিটি করেন, তারা ভলান্টারি কাজ করেন, তারা বিভিন্নভাবে কমিউনিটিকে কিন্তু উন্নতির পথে সহায়তা করেন।
সো এই যে আমাদের অনিবন্ধিত ভাই বোনেরা, তাদের এই জায়গাটাতে প্রথমত ভয় পাওয়ার দরকার নেই যে ক্রিমিনাল ফরেন অফেন্ডার্স যারা, তাদেরকে বের করে দেওয়ার জন্য ম্যান্ডেটরি ডিপোর্টেশনের যে ব্যাপারটা আছে সেটা এক্ষেত্রে প্রযোজ্য না। তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে রিমুভাল। এখন কেয়ার স্টারমারের কাছে যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা নিয়ে যদি আলোচনাটা শুরু করি, তাহলে সেটা কাদের জন্য প্রযোজ্য? ইললিগাল এন্ট্রেন্ট। দেখুন, ইললিগাল মাইগ্রেন্ট না, ইললিগাল এন্ট্রেন্ট। এখন আমরা যখন এই বক্তব্যগুলো রাখি, ডিপোর্টেশন, রুয়ান্ডা, তখন আপনাকে প্রথমেই আপনার চোখের সামনে ভাসে বোট, যারা চ্যানেল ক্রস করে আসছে। ইয়াস, স্মল বোট, চ্যানেল ক্রস করে আসছে, যারা বোটে করে আসছে, ইললিগালি এ দেশে ঢুকছে। কজন বাংলাদেশি পাবেন আপনি বোটে করে আসছে? এটা তো হাতে আপনি তো গুনতে পারেন, তাই না? এটা গোনারই কোনো সুযোগ নেই। চ্যানেল ক্রস করে আসছে না, এমনকি ইললিগালি ঢুকছে। আপনি এই মুহূর্তে কতজন বাংলাদেশি পাবেন ইললিগালি ঢুকেন? বাংলাদেশিরা কিন্তু তারা এয়ারপোর্ট দিয়েই ঢুকে, বৈধ পন্থায় ঢুকে, সুতরাং তারা ইললিগাল এন্ট্রেন না। তাহলে এই আলোচনার মূল ফোকাস কিন্তু এরা না। সুতরাং আমি বাংলাদেশি কমিউনিটির, আমাদের যারা অ্যাসাইলাম সিকার আছেন কিংবা হিউম্যান রাইটস ক্লেম করেছেন, তাদেরকে কিন্তু আমি আশ্বস্ত করতে পারি নোমান, যে তারা কিন্তু এটার মধ্যে পড়ছে না। তাহলে একটা বিষয় ভালো দিক স্পষ্ট হয়ে গেল কেয়ার স্টারমারের বক্তব্য থেকে, অ্যাসাইলাম সিকাররা রুয়ান্ডা যাবে না, রুয়ান্ডা যাবে না, কারণ রুয়ান্ডার ডিলটা শেষ। এখন পৃথিবীর কোন দেশ পাবেন আপনি যেখানটাতে যারা ধরেন একজন ক্লেইমেন্ট হিসেবে ফেল করেছে, তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারটা তাদের কান্ট্রি অফ অরিজিনেই হবে। ফেরত পাঠানোর প্রসঙ্গটা কিন্তু রুয়ান্ডার সাথে জড়িত না। আপনি যখন ফেল করবেন তখন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটা তো আপনার দেশেই হবে, এটাই তো স্বাভাবিক। আর রুয়ান্ডাটা ছিল যারা অ্যাসাইলাম ক্লেম করবে, অবৈধ এন্ট্রেন্ট, তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে সেখানে তাদের কনসিডারেশনটা হবে। আমি একটু অ্যাড করি এখানে। অনেকেই এই যে বাংলাদেশকে নিয়ে কমেন্টের মধ্যে একটা জিনিস ওনারা মিস করেছেন, অনেকেই মিস করেছেন, সেটা হচ্ছে যে ওনাকে কিন্তু রুয়ান্ডা নিয়ে যখন কোয়েশ্চেন করে স্যার কেস্টারমারকে, উনি কিন্তু বলেছেন যে ইটস অ্যান এক্সপেন্সিভ গিমিক। সো উনি কিন্তু রুয়ান্ডা পলিসিটার পক্ষে কিন্তু কোনো কথা বলেননি। না, সেজন্যই তো বললাম রুয়ান্ডা ইজ স্টপড। তাহলে আমাদের কমিউনিটি না শুধু, যারা এই দেশে অ্যাসাইলাম সিক করছে, করেছে, করবে, তাদের জন্য তো একটা স্বস্তির জায়গা তৈরি হয়ে গেল যে রুয়ান্ডায় তারা যাচ্ছে না, কোনো থার্ড কান্ট্রিতে পাঠানো হবে না। রুয়ান্ডা ইটসেলফ সেফ কান্ট্রি না, থার্ড কান্ট্রি সেটা ভিন্ন বিষয়, এগুলো নিয়ে অনেক আলোচনার ব্যাপার থাকে, কিন্তু এই মুহূর্তে আমাদের প্রাসঙ্গিকতায় থার্ড কান্ট্রি না রুয়ান্ডা। রুয়ান্ডাও থার্ড কান্ট্রি, কিন্তু স্পেসিফিক নামটা হচ্ছে রুয়ান্ডা। এই ডিল তো স্টপড। তাহলে আজকে তো ওই বক্তব্য থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে বাংলাদেশি কমিউনিটিকেই যদি আমি আলোচনার বিষয়বস্তু হিসেবে ধরি, তাদের কেউ অ্যাসাইলাম ক্লেম করে রুয়ান্ডা যেতে হচ্ছে না। এখন আসেন যে স্পিড আপ করা হবে ফেরত পাঠানোর ক্ষেত্রে। কাদেরকে ফেরত পাঠানো হবে? যারা ফেল করবে, যাদের ক্লেমটা ফেল করবে। অ্যাসাইলাম সিকার্স হতে পারে, হিউম্যান রাইটস ক্লেইমেন্ট হতে পারে, যারা ফেল করবে, অনিবন্ধিত। তাহলে আমি 17-18 বছর প্র্যাকটিস করি, আপনি প্র্যাকটিস করেন, যারাই প্র্যাকটিস করছেন, তো জগতে কি এই ঘটনা ঘটবে যারা ফেল করেছে তাদেরকে থাকতে দেওয়ার ব্যবস্থা করা হবে? তা তো না। যেটা আমি আশ্বস্ত করতে চাই আমাদের কমিউনিটির অনিবন্ধিত অভিবাসীদেরকে, আমাদের ভাই বোনদেরকে, কনসিডারেশনের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করবার কোনো সুযোগ তো কারণেই। সেটা তো কেয়ার স্টারমার চাইলেও পারবে না যে আপনি একটা অ্যাসাইলাম সিক করেছেন, আপনি একটা হিউম্যান রাইটস ক্লেম জমা দিয়েছেন, কনসিডারেশনের ক্ষেত্রে বাংলাদেশি বলে আপনাকে একটুখানি বৈষম্য করা হবে, এটা কি সম্ভব? নোমান, কনসিডারেশন তো ফেয়ার হবে। শত শত চার্টার্ড বিমান রেডি ছিল হিথ্রোতে, বিভিন্ন এয়ারপোর্টে, 17 বছরে দেখেছি রিমুভাল ডাইরেকশনস দিচ্ছে, কতজনকে পাঠিয়েছে? এগুলো তো আপনি ন্যায় বিচারের পন্থাটা বন্ধ করে কাউকে পাঠিয়ে দিতে পারবেন না। তাহলে এখন পর্যন্ত যে আইনটা আছে, যে আইনগুলো আছে, সেটার অধীনেই তো কনসিডারেশনটা হবে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন দাবিগুলো বিবেচনা করা হবে। সেখানে কেয়ার স্টারমার চাইলেও আপনাকে কিন্তু বঞ্চিত করতে পারবে না। আপনাকে অ্যাসাইলাম ক্লেমটা করতে হবে, আপনার ডকুমেন্ট জমা দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, আপনার এটা যদি রিফিউজড হয় আপনাকে কোর্টের সুবিধা দিতে হবে, আপনি ফার্দার সাবমিশনসের সুবিধা পাচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে যেই জায়গাগুলোতে হয়তো অল্টারনেটিভ রেমেডি নেই, সেখানে জুডিশিয়াল, এগুলো কি কোথাও বন্ধ হয়ে গেছে? কেউ কি বলেছে কনজারভেটিভস বা আপনার লেবার যেগুলো বন্ধ হয়ে যাবে? শুধু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার
অধিকার যেটা আছে সেটা প্রতিষ্ঠা করবার সুযোগ আছে। ওই বক্তব্যটাতে আরেকটা বিষয় আছে, এটা কিন্তু অনেকেই আপনার নোটে নেয়নি। সেটা হচ্ছে ইন দি ফার্স্ট প্লেস, আমি কিন্তু এটার পক্ষে যে ইন দি ফার্স্ট প্লেস বিবেচনা করা হবে যে কারা ঢুকতে পারছে কিনা। যে স্ক্যামগুলো হয়েছে এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। কেয়ার সেক্টরে স্ক্যাম হয়নি, স্টুডেন্টদের ক্ষেত্রে স্ক্যাম হয়নি। এখন যদি যে কোনো রাজনীতিবিদ যারা সরকার গঠন করবেন তারা যদি বলেন যে আমরা প্রথমেই আমরা সতর্ক থাকবো যে সঠিক লোকগুলো ঢুকছে কিনা, আপনি আমি কি এটার বিরুদ্ধে ছিলাম কখনো? আপনি আমি কি বিরুদ্ধে থাকবো? কখনোই না। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি সবসময় এই কথাটা বলি, মাইগ্রেন্ট হিসেবে যারা ঢুকবে প্রত্যেকটা সেক্টর যার যার সেক্টর অনুযায়ী সে কম্পিটেন্ট থাকতে হবে। এখন কেয়ার সেক্টরের জন্য কেয়ার সেক্টরের কম্পিটেন্ট লোক লাগবে। স্টুডেন্ট হিসেবে লেখাপড়া করতে যারা আসবে জেনুইন স্টুডেন্ট হতে হবে। আপনি জেনুইন স্টুডেন্ট না এদেশে, আমি জেনুইন স্টুডেন্ট হিসেবে আসিনি এদেশে, তাহলে আমরা কেউই কি কখনো চাইবো যে জেনুইন স্টুডেন্ট না কিন্তু স্টুডেন্টের নাম দিয়ে এদেশে ঢুকছে? তাহলে এইটা কি ইন দি ফার্স্ট প্লেস যদি কেউ বন্ধ করতে চায়, এটা তো অন্যায় না। এটা তো শুধু বাংলাদেশিদের জন্য না, সকল দেশের জন্য প্রযোজ্য। আমি ভেরি ফেয়ার, এবং আপনার যে ইমিগ্রেশন কন্ট্রোলের যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা তো এখানটাতে আপনার বৈধ চিন্তা ভাবনা যে আমি সঠিক লোকদেরকে সঠিকভাবে ঢুকতে দেবো, একটা কথা কিন্তু ওখানে আছে। এটাও ভালো দিক, এটা কমিউনিটির জন্য ভালো। কমিউনিটি আপনার স্কিল লোক পাবে, এফিশিয়েন্ট লোক পাবে, এডুকেটেড লোক পাবে, এবং যারা বার্ডেন হয়ে যাবে না স্টেটের উপরে তাদেরকে পাবে। এই জায়গাটা কিন্তু ওটা। এখন আসেন লাস্ট একটা বিষয় এই ক্ষেত্রে বলি, রিটার্নসের বিষয়টাতে রিটার্ন করা হবে কিন্তু কনসিডারেশনের ক্ষেত্রে বৈষম্য করার সুযোগ নেই। এখন আপনি যখন ঢুকতেই দেবেন বেছে বেছে, আপনি কিন্তু তখন দেখবেন যে এই যে অবৈধ হওয়ার, আনডকুমেন্টেড হওয়ার, এটা হারিয়ে তো কমে যাবে, তাই না? এটাই কমে যাবে। সুতরাং মেইন স্ট্রিমের সাথে মার্চ করবার সেই সক্ষমতাটা আমাদের কমিউনিটির যারা মাইগ্রেন্ট আসবেন তাদের তৈরি হয়ে যাবে। এবং আমাদের কমিউনিটির মাইগ্রেন্টটা কিন্তু তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী, অনেক পরিশ্রমী, এবং তারা সততার সাথে এদেশে মাথা উঁচু করে বেঁচে আছে। সেজন্যই তো আজকে ডায়াসপোরাকে নিয়ে আলোচনা হয়। আপনার তো অন্য যে দেশের সাথে চুক্তি হচ্ছে সেই নামটা আসে না, বাংলাদেশ আসে, কারণ বাংলাদেশে একটা গুরুত্ব আছে। সাইম ভাই, এই ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা যে কতটা তাদের উন্নতি করেছে সেটা কিন্তু আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি। যেটা আহমেদ স্যার ইউকেতে ফার্স্ট এথনিক এক্সিকিউটিভ মেয়র হচ্ছে বাংলাদেশি মেয়র ছিলেন, এখনো নির্বাচিত এখনও আছেন উনি, আমাদের লুৎফর রহমান। তারপর বাংলাদেশিদের কিন্তু অনেকগুলো এমপি রয়েছে, বর্তমানে পার্লামেন্টে প্রায় 8 জনের মতো ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা থেকে এমপি হয়েছেন, বেশিরভাগই লেবার পার্টি থেকেই, ইন্ডিপেন্ডেন্টও আছেন। তো এই যে অবস্থাতে সাইম ভাই, আমরা এই ব্যাপারটি একটু পাশে রেখে আমরা আরেকটি কিছুদিন আগে যে একটি হেডলাইন হয়েছিল বাংলাদেশিদেরকে নিয়ে আবারও, সেটা হচ্ছে যে 11,000 বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো নিয়ে। এটা আমাদের একটা শোতে আমরা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছিলাম। সেই যে গার্ডিয়ানে এটি এসেছিল যে 11,000 বাংলাদেশিদেরকে, বাংলাদেশি অ্যাসাইলাম সিকারদেরকে বাংলাদেশে ফাস্ট ট্র্যাক হিসেবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এরপরে আমাদের অনেক ক্লায়েন্টই কিন্তু, আমার পার্সোনালি কয়েকজন ক্লায়েন্ট তারা অনেক প্যানিক করে আমাকে ফোন দিয়েছে, ভাই আমাদেরও কি চলে যেতে হবে কি না। ওই ঘটনাটা, গার্ডিয়ানের ওই নিউজ, তার ফলোড বাই এই কেস টার্মের যে এই কমেন্টটা, আসলে সাইম ভাই আমাদের প্র্যাকটিস, আমরা তো ইমিগ্রেশন প্র্যাকটিস করি, আমরা সবাই, আমাদের অনেক ক্লায়েন্টই রয়েছে যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন, যাদের জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বা অন্য যে পরিস্থিতিগুলো রয়েছে। তো এখন তাদেরকে যদি আমরা একটা সেন্টেন্সে যদি আমরা বলতে চাই যে আসলে পরবর্তীতে যেই গভর্নমেন্টই আসুক না কেন, তাদের ক্লেমটি, যে আপনি যে কনসিডারেশনের কথা বললেন যে ফেয়ারলি উইথ রিজনেবলনেস এই ক্লেমটি ডিসাইড করা হবে, ক্লেমটি প্রসেস করা হবে, এই ব্যাপারটি নিয়ে আপনি তাদেরকে কিভাবে তাদেরকে আশ্বস্ত করতে চান সাইম? ফেয়ারলি অ্যান্ড জাস্টলি বিবেচনা করা ছাড়া তো আর কোনো অপশান নেই আইনে। আপনি ফাস্ট ট্র্যাক বলছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশিদের জন্য আলাদা আইন তৈরি করা হবে অ্যাসাইলামের ক্ষেত্রে? এটা হাস্যকর বিষয় না? ফাস্ট ট্র্যাকটা একটা রেজিম যেটা ছিল একটা সময়, যে অ্যাসাইলামের বিষয়গুলোতে অনেক অ্যাসাইলাম ক্লেমকে, যেটাকে তারা মনে করছে যে ভারী ক্লেম না, ক্রেডিবল ক্লেম না, তারা ফাস্ট ট্র্যাকে ফেলে দিত। এটা কি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য প্রযোজ্য হবে? না,
ওই ধরনের কোনো আইন যদি ভবিষ্যতে আছে, আচ্ছা এখন আইনটা কি আছে এই মুহূর্তে? অ্যাসাইলাম ক্লেমের আইনগুলো আপনি জানেন কতটা পরিবর্তিত হয়েছে, বরং মেজর চেঞ্জেস তো কোনো কিছু আসেনি। এখন চেঞ্জেস আসে, আমরা তো কনজারভেটিভ গভর্নমেন্টকে দেখেছি যে তারা অ্যাসাইলামের ক্ষেত্রে স্পেশালি রুয়ান্ডার বিষয়ে তারা খুব অ্যাডামেন্ট ছিল। ঋষি সুনাকের সরকার, তার আগের সরকার, তারা রুয়ান্ডার বিষয়ে কিন্তু অ্যাডামেন্ট, রুয়ান্ডা পাঠাবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটা স্বস্তির বিষয়, আমি আবারও বলি, কিয়ার স্টারমারের বক্তব্যে একটা বিষয় অন্তত আশ্বস্ত হওয়ার মতো ঘটনা ঘটেছে যে রুয়ান্ডা যেতে হবে না অ্যাসাইলাম ক্লেম করলে, এখানে থেকে কনসিডারেশনটা হবে। এবং তাদের পরিসংখ্যানে গত এক বছরে বা তার আগে পরে 11,000 মানুষ অ্যাসাইলাম ক্লেম করেছে যারা হয়তো কেয়ার সেক্টরে ছিল কিংবা স্টুডেন্ট ছিল। তাহলে তারা সেটা নিয়ে চিন্তাভাবনা করছে যে কিভাবে অ্যাসেসমেন্ট হবে। কিয়ার স্টারমারের বক্তব্যে আরেকটা বিষয় ছিল অ্যাসেস করার যে বিষয়টা, সেটা সকলের ক্ষেত্রেই তারা বলে যে অ্যাসেসমেন্টটা তো শেষ করতে হবে। এখন আপনি আমাকে বলেন একজন আইনজীবী হিসেবে যে আপনার আবেদনটা অ্যাসেস না করে আপনাকে পাঠিয়ে দেবে, এটা কি সম্ভব কিনা আপনি আমাকে বলেন। ইমিগ্রেশন রুলস এবং আইনের অধীনে আপনি একটা ক্লেম করেছেন, ক্লেমটা তো অ্যাসেস করতে হবে, ডিসাইড করতে হবে, ডিসিশন তো দিতে হবে। এখন ডিসিশনটা ফেয়ার এবং জাস্ট হবে কিনা কোনো সরকারের পক্ষেই সম্ভব না আনফেয়ার আনজাস্ট ডিসিশন আপনার চাপিয়ে দেয়া, তাহলে আপনি তো কোর্টে যেতে পারছেন, পরে তো আবার অ্যাপিল করার সুযোগ দিতে হবে, অ্যাপিলের সুযোগ আছে। কোনোটাতে যদি আনফাউন্ডেড হয়ে যায়, সার্টিফাইড হয়ে যায়, জুডিশিয়াল রিভিউয়ের সুযোগ আছে। তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টা তো একটা বাস্তবতা যে আপনাকে সঠিক একটা অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। ফার্স্ট ট্র্যাক যদি আবার ফিরে আসে, সেটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য হবে না, এবং বাংলাদেশ যে একটা সেফ কান্ট্রি না এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। অ্যাসাইলাম ক্লেমেন্টের জন্য বাংলাদেশ স্বীকৃত কান্ট্রি না। ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে। এই ব্যাপারটি নিয়ে আমাদের জনকে একজন দর্শক প্রশ্ন করেছেন অলরেডি, সেটি হচ্ছে যে অনেকেই আমরা জেনে থাকি যে ইন্ডিয়ান যারা রয়েছে এখানে, ইন্ডিয়া থেকে যারা আসে তাদের অনেকেরই ধরেন ইন্ডিয়াতে মুসলিমদেরকে অনেক সময় পারসিকিউটেড হতে হয় বা ওরা পারসিকিউশনের শিকার হয় ইন্ডিয়াতে। তো তা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান মানুষদের অ্যাসাইলাম ক্লেম করাটা বা অনেক সময় অ্যাডমিট করতে চায় না ইউকে গভর্নমেন্ট, তারা তাদেরকে রেফার করে দেয় ইন্ডিয়ান এম্বাসিতে। তো আর ইন্ডিয়া নিয়ে যে কান্ট্রি পলিসি, সেখানে ইন্ডিয়াকে কিন্তু একটি সেফ কান্ট্রি হিসাবে বিবেচনা করে ইউকে গভর্নমেন্ট। তো আপনার কি মনে হয় যে এই যে লেবার গভর্নমেন্ট আসলে বা লেবার গভর্নমেন্টের সাথে বাংলাদেশের যে বর্তমান ক্ষমতাসীন যে দলটি রয়েছে তাদের যে সুসম্পর্ক বা তাদের যেই হিস্টোরিক্যাল যেই রিলেশনশিপ বা কানেকশন রয়েছে, এতে কি তারা তাদেরকে এমনভাবে পোট্রে করতে পারে কিনা যে বাংলাদেশও একটা সেফ কান্ট্রি, বাংলাদেশে আসলে কোনো জাতি ধর্মবর্ণ কাউকেই পারসিকিউট করা হয় না সরকার থেকে, বা সরকার তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য দেয়ার এনাফ সরকারের যেই এজেন্সিগুলো রয়েছে বা অথরিটিসগুলো রয়েছে, পুলিশ, র্যাব বা ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, তারা সবাই আসলে কোনো অন্য রাজনৈতিক দলের মানুষদেরকে তারা পারসিকিউট করে না বা তাদেরকে টর্চার করে না, তাদেরকে কোনো ধরনের অভিযোগ ছাড়া তাদেরকে গ্রেফতার করে না বা অ্যারেস্ট করে না। তো এই ব্যাপারগুলো কি যদি হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু বলে আপনি মনে করেন? আরেকটু বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে ক্ষমতাসীন দলটি রয়েছে তাদের যেই ফরেন অ্যাফেয়ার্সের যেই সাইটটা রয়েছে তারা অনেক মানে দৃঢ়তার সাথে কাজ করছে, আমরা অনেকেই অবজার্ভ করছি ব্যাপারগুলো। তো এখানে যদি কান্ট্রি পলিসিতে যদি বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসাবে লেবার পার্টি আসার পরে যদি চেঞ্জ করে যে কান্ট্রি পলিসিতে বাংলাদেশ ইজ এ সেফ কান্ট্রি, বাংলাদেশে সমকামীদের কোনো রিস্ক নাই, বাংলাদেশে অন্য দলের রাজনীতি যারা করে তাদের কোনো রিস্ক নাই, বাংলাদেশে অন্য ধর্মের মানুষদের কোনো রিস্ক নাই আদার দেন মুসলিম, তখন আসলে এটার প্রভাবটা কি পড়বে আমাদের যারা অ্যাসাইলাম সিকার রয়েছেন বা অ্যাসাইলাম ক্লেম করবেন বা যারা জেনুইনলি দে হ্যাভ ফিয়ার অফ পারসিকিউশন? এটার কোনো সুযোগই নেই। বাংলাদেশের বর্তমান রেজিম চেষ্টা করবে তাদেরকে সেফ দেখানোর জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলো যে সমস্ত ডকুমেন্ট ইতোমধ্যে পাবলিশ করেছে, যে সমস্ত তথ্যগুলো ইন্টারন্যাশনালি সার্কুলেট করেছে, সেখানটাতে বাংলাদেশকে একটা সেফ কান্ট্রি দেখানো হবে পলিটিক্যাল অপোনেন্টদের জন্য, এটা হাস্যকর ছাড়া আর কোনো কিছু না। আপনি সিপিআইএনগুলো দেখেন। আচ্ছা, আমি সিপিআইএনের শুধু দুটো নিয়ে আলোচনা করি, যে পলিটিক্যাল যেটা আর একটা হচ্ছে ধরেন সেক্সুয়াল যেটা।
সেই জায়গাটাতে বর্তমান সিপিএন এর প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত অসংখ্য শুধু ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। কিভাবে পারসিকিউশনটা করা হয়, সরকার নির্যাতন করে, সরকার জেল জরিমানা করছে, সরকার মিথ্যা মামলা দিচ্ছে, ভয়ঙ্করভাবে মানুষকে অপমান অপদস্থ করে, নির্যাতন করে, গুম করে, খুন করে একটা বৈরী ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে। আপনি সিপিআইএন দেখেন, সেখানে বলা আছে না, সেটা এদেশেরই। আচ্ছা, এখন আসেন, আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়ন ধরেন, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক আপনার যিনি উচ্চ প্রতিনিধি জোসেফ বরেল, তিনি নিজে বাংলাদেশে যে গুম খুন হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, ম্যাস অ্যারেস্ট, এগুলোর বিষয়ে নির্বাচনের আগে পরে কথা বলেছেন না? জাতিসংঘের মহাসচিব কথা বলেনি? ইভেন আমেরিকাও কিন্তু স্যাংশন বলছি আমি। আপনি দেখেন জাতিসংঘের যিনি আপনার মানবাধিকার হাই কমিশনার ভলকার টার্ক, তিনিও কিন্তু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাজ্যের যে রিপোর্ট বাংলাদেশের নির্বাচনের উপরে, সেটা কি ভালো রিপোর্ট? বাংলাদেশের নির্বাচন হয়েছে সুষ্ঠু সুন্দর, সেটা তো হয়নি। মার্চ মাসে ইউরোপিয়ান ইউনিয়ন যে রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচনের উপর, ক্লিয়ারলি বলে দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেনি এবং আসন ভাগাভাগির নির্বাচন। আর আপনি যেটা বলছিলেন 2021 সালে র্যাবকে ডেজিগনেট করা হয়েছে। র্যাবকে কেন ডেজিগনেট করা হয়েছে? সেটা কি আপনার ইবাদত বান্দিগি করার জন্য ডেজিগনেট করা হয়েছে, নাকি মানুষ খুনের জন্য? মানুষ খুনের সাথে সরকারকে সহযোগিতা করছে। এবং ডিডব্লিউর মতো আপনার যে সমস্ত নিউজ এজেন্সি, সুইডিশ রেডিওর মতো নিউজ এজেন্সি যে ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছে, যে সিটিং যারা পার্সোনাল ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের মুখ দিয়ে কি ভয়ঙ্করভাবে, এবং সেটা বলা হয়েছে যে আপনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত এই তথ্য তাদের জানা আছে। নট অনলি দেয়ার হস্টেল টুয়ার্ডস অন্য দলের রাজনীতিকদের সাথে, তারা কিন্তু ব্যক্তিগত জীবনেও কিন্তু দেয়ার সুপার করাপ্ট। আমরা বর্তমানে যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, কথাও যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, এটা আমরা না, এটা সব নিউজ মিডিয়াতেই ফলো করে প্রচার করছে। সাইম ভাই, এই ক্ষেত্রে আমি একটা তথ্য দিই আরেকটা দর্শকদের জন্য, তারা যেন আশ্বস্ত হয়। পৃথিবীতে এই ঘটনা আর কখনো ঘটেনি। একমাত্র দেশ বাংলাদেশ যেখানকার প্রধান বিচারপতি পালিয়ে যেতে হয়েছে জীবন বাঁচানোর জন্য, এবং আরেকজন বিচারককে পালিয়ে যেতে হয়েছে একটা ন্যায় বিচার করবার জন্য। এটা পৃথিবীতে একমাত্র ঘটনা, ঠিক আছে? তারপরে তো এই যে এটাও একমাত্র ঘটনা যে ইউএস, হ্যাঁ এটা হয়তো অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রে একটা সাবেক সামরিক প্রধানকে ব্যান করে দিয়েছে। সাইম ভাই, আমি আবার আসবো আপনার কাছে। তো দর্শক যারা দেখছিলেন, সাইম ভাই সিপিআইএন এর কথা মেনশন করেছে, তো যারা দেখছেন, অনেক লেক লাইন যারা সাধারণ দর্শক রয়েছেন, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে সিপিআইএন হচ্ছে কান্ট্রি পলিসি। যুক্তরাজ্যের যে হোম অফিস রয়েছে, তারা প্রত্যেকটা দেশকে নিয়ে তারা তাদের রিসার্চ করে তাদের যে ইন্টারনাল রিপোর্ট তৈরি করে, সেটি কান্ট্রি পলিসিতে তারা পাবলিশ করে থাকে। তো যখন হোম অফিসের কেস ওয়ার্কার যখন যে কোনো অ্যাপ্লিকেশন যখন তারা ডিসাইড করে, বিশেষ করে অ্যাসাইলাম, তখন তারা এই কান্ট্রি পলিসির যে ইনফরমেশনগুলো থাকে, এই জিনিসগুলোকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়েই কিন্তু তারা আসলে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো তারা ডিসাইড করে থাকে। তো সাইম ভাই সিপিআইএনের কথা যেটা বললো আমাদের আলোচনা থেকে, সেটি হচ্ছে যে আসলে সিপিআইএনে যে বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসাবে এস্টাবলিশ করাটা, আসলে সাইম ভাই যেটা বললেন, বা আমারও যেটা মতামত, সেটা হচ্ছে হাস্যকর ছাড়া আর কিছু না। কারণ সাইম ভাই, জি আপনি একটা রেজিম তিনবার উইদাউট এনি ম্যান্ডেট অফ দি পিপল আপনার সরকার গঠন করেছে এবং জনগণের উপরে আপনার স্ট্রিম রোলার চালাচ্ছে, আর আপনি বলে দেবেন সেফ কান্ট্রি। এটা তো কোনোভাবেই সম্ভব না। তো সাইম ভাই, এটাই ধরেন ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড রয়েছে বা আন্তর্জাতিক যে মানবাধিকারগুলো নিয়ে যে সংস্থাগুলো কাজ করে, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা যদি বলি বা হিউম্যান রাইটস ওয়াচের কথা যদি বলি, এই যে তাদের যে রিপোর্টগুলো, এগুলো তো নিউট্রাল রিপোর্ট। এখানে আমরা লয়ার হিসেবে এসেছি, আমরা কিন্তু কোনো দলকে রিপ্রেজেন্ট করতে এখানে আসিনি। আমরা সেই যে মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো রয়েছে, আমরা ইভেন নট হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ইভেন ফরেন কমনওয়েলথ, আপনি সর্বশেষ ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্ট, সেটা দেখেন। আপনি কানাডিয়ান ইমিগ্রেশন বোর্ডের রিপোর্টটা দেখেন, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কি বলছে, তাদের সংসদে কি আলোচনা হচ্ছে, আপনি দেখেন। তো তারা তো কথাগুলো বলছে, তারা তথ্যগুলো তো আপনার কাছ থেকে নিচ্ছে না, তারা নিচ্ছে কার কাছ থেকে? অবজেক্টিভলি, যেগুলো পত্রপত্রিকায় আসছে। সুতরাং এটা তো অস্বীকার করবার উপায় নেই। সমস্যাটা কোথায় হয়েছে?
এই যে আবারও ফিরে আসি ওই জায়গাটাতে, যে আজকে যে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে কিয়ার স্টারমার এই কথাটা বলেছেন, এই যে বাংলাদেশ কেন ফ্রন্টে, বাংলাদেশ ফ্রন্টে কারণ যখন বাংলাদেশে প্রতিনিধিরা গেল ব্রিটেন থেকে, তখনই কিন্তু বাংলাদেশের সরকার প্রধান কিন্তু না জেনে না বুঝে বলে দিল কি জিরো টলারেন্স টু ইলিগাল মাইগ্রেশন। তো জিরো টলারেন্স টু ইলিগাল মাইগ্রেশন, তিনি ডেফিনিশনটি কি জানেন ইলিগাল মাইগ্রেশনের? একটা মানুষ আনডকুমেন্টেড হয়ে যেতে পারে, তার মানে এই না যে তার কিন্তু একটা বৈধ ক্লেম নেই। এগুলোর একটা বাছ বিচার আছে। তা আপনি তো আপনার দেশের মানুষদের বিরুদ্ধে অবস্থানটা নিলেন, বিকজ আপনি নিজেকে সাদা হিসাবে দেখাতে চাচ্ছেন। তো চারদিকে কালো রেখে মাঝখানটাতে তো আপনি সাদা করতে পারবেন না, কালোটা কালোই থাকবে। সুতরাং এই বিষয়ে দর্শকদেরকে, ক্লায়েন্টদেরকে, যারা অ্যাসাইলাম ক্লেইমেন্ট, হিউম্যান রাইটস ক্লেইমেন্ট, আমি আনইকুইভোকালি একেবারে কোনো রকমের দ্বিধা না রেখে আমি তাদেরকে আশ্বস্ত করছি, বাংলাদেশ সেফ কান্ট্রি হতে পারবে না। এবং এই সমস্ত বিষয়ে আপনারা যদি কোনো গুজব শোনেন, আপনারা যদি কোনো ধরনের কোনো মিথ্যা ইনফরমেশনের কারণে ভয় পান না, আপনার যে অধিকার আছে সেই অধিকারটা নিয়ে সামনে এগোনোর ব্যবস্থা আছে। এবং আমরা আইনজীবীরা আপনাদেরকে সহযোগিতা করব, কমিউনিটি আপনাদেরকে সহযোগিতা করবে, রাইটস গ্রুপগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। আমি এমনও দেখেছি যে আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আবারও আসবো আপনার কাছে। দর্শক, আমরা অনেকটাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও আমাদের অতিথির কাছে শেষ কিছু কথা শুনতে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে দর্শক, আমরা প্রতি সপ্তাহের টিউসডেতে আমরা আমাদের শিডিউল করা থাকে যে আমরা আপনাদের সামনে ল অ্যান্ড লাইফ শোটির মাধ্যমে আমরা আলোচনা করে থাকি বিভিন্ন ধরনের আইনগত এবং জীবনের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো এই যে আজকে আমরা শুক্রবার দিন ফ্রাইডে ইভিনিং আলোচনা করেছি, এটি অনেকটাই স্পেশাল এপিসোড হিসেবেই এই কিয়ার স্টারমারের বাংলাদেশকে নিয়ে মন্তব্য করার পরে। তো আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা আপনাদেরকে আসলে ইনফর্ম করতে চাই, আমাদের যে আলোচনার মাধ্যমে, আমাদের অতিথিদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ইনফর্ম করতে চাই যাতে আপনারা কখনোই কোনো কিছু নিয়ে কনফিউজড না হন, কোনো কিছু নিয়ে প্যানিক না করেন, কোনো কিছু নিয়ে ঘাবড়ে না যান বা দ্বিধাদ্বন্দ্বে না ভোগেন। সেই কারণে তো যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদেরকে কল দিতে পারেন, কল দিয়ে আপনাদের মন্তব্য জানাতে পারেন বা কোশ্চেন করতে পারেন। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আবারও আমাদের অতিথির কাছে চলে যাব। সো সাইম ভাই, আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা প্রথম ভাগটিতে তো আমরা রাজনৈতিক একটা আলোচনা আমরা করেছি নিউট্রাল অবস্থান থেকে। তারপরে আমরা আইনগত দিকটিও বিবেচনা করেছি, আমরা সিপিআই নিয়ে আলোচনা করেছি যে কান্ট্রি পলিসি রয়েছে, বাংলাদেশ কতটা সেফ অন্য দলের মানুষের জন্য বা অন্য ধর্মের মানুষের জন্য বা অন্য ধরনের সেক্সুয়াল ওরিয়েন্টেশন যাদের রয়েছে তার জন্য। সেক্সুয়াল ওরিয়েন্টেশনের বিষয়ে এখনো কোর্ট অফ অ্যাপিলের বাংলাদেশের উপরে যে কেসটা, স্টিল দ্যাট ইজ দি ল, যে বাংলাদেশ ইজ নট সেফ ফর দোজ পিপল, তাই না? তো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। সাইম ভাই, অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে এসে আসলে যারা অ্যাসাইলাম ক্লেম করেছে তাদের জন্য আপনি কি বলতে চান, একদম লাস্ট কথা? চমৎকার, এটা দিয়ে আসলে শেষ করতে চাচ্ছিলাম আমি নিজেও। যারাই আমাদের অনুষ্ঠানটা দেখছেন, আমাদেরকে শুনেন, আমাদের কাছ থেকে আপনারা পরামর্শ চান, আমি সবসময় এই কথাটা বলে এসেছি যে আপনার যে ক্লেমটা, আপনার যে আবেদনটা, আপনি এটার উপরে ফোকাস দিন। আপনার ভেতরে যদি বিশ্বাস থাকে যে আমার আবেদনটি জেনুইন এবং জেনুইনভাবে এটাকে আমি উপস্থাপন করব, তাহলে আপনি এটার পেছনে কিছু মেহনত দিন, এফোর্টস দিন। আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, আপনি যদি সময় দেন, আপনি যদি এফোর্টস দেন, আপনার যে ক্লেম কিংবা আবেদনটা এটাকে যদি সুন্দরভাবে গোছান, তাহলে আপনি সফল হবেন। কোনো বৈরী পরিবেশই আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যখন ফার্স্ট ট্র্যাক ছিল, আমি এমন কেসগুলো অনেক দেখেছি যে ডিটেনশানের থেকে ইন্টারভিউ হয়ে ডাইরেক্টলি ইন্টারভিউ থেকেই অ্যাসাইলাম পেয়েছে, এমন কেস কম ছিল না। প্রস্তুতি প্রস্তুতি প্রস্তুতি, আপনার প্রস্তুতিটা আজকে থেকে নেওয়া শুরু করেন। নোমানের সুন্দর চেহারাটা দেখে শুধু প্রোগ্রাম দেখে ঘুমিয়ে পড়লে হবে না, আপনাকে এই কথাগুলো শুনতে হবে। একজন উপযুক্ত আইনজীবীর সাথে আপনাকে কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনি যার কাছে যাচ্ছেন তার ক্রেডেনশিয়ালটা আপনি চেক করবেন যে তিনি সত্যিকার অর্থে আইনজীবী কিনা, হতে পারেন এক্সপার্ট লয়ার কিনা, অ্যাবসলুটলি। তার আগে সত্যিকারের আইনজীবী কিনা, হতে পারেন ব্যারিস্টার, হতে পারেন সলিসিটর, হতে পারেন লিগাল রেপস, কিন্তু তার আমব্রেলা আছে কিনা, প্রতিষ্ঠান আছে কিনা। একজন লিগাল কনসালটেন্টও কিন্তু আপনাকে
অনেক ভালো একটা কেস সমাধান করে দিতে পারে। সুতরাং আপনারা যাবেন, যাদের কাছে যাবেন উপযুক্ত ব্যক্তিদের কাছে যাবেন। কখনো কারো দ্বারা প্রতারিত হবেন না, কখনো প্যাকেজে যাবেন না, কখনো স্ক্যামে যাবেন না। প্লিজ ডু হার্ড ওয়ার্ক আপনার কেসের উপরে। আপনি কষ্ট করেন, ছোট ছোট জিনিসগুলোকে এক করেন, কি কি এভিডেন্স লাগবে সেটা আপনি চিন্তা ভাবনা করেন, উপযুক্ত ব্যক্তিদের সাথে কথা বলেন, আইনজীবীর সাথে কথা বলেন, আপনার পরিবারের সাথে কথা বলেন। যে এভিডেন্সগুলো লাগবে সেগুলো যদি একসাথে জড়ো করেন, সুন্দর করে যদি হোম অফিসে জমা দেন, আপনাকে তো চাইলেও হুট করে ফেরত পাঠিয়ে দিতে পারবে না। এবং লাস্ট কথাটা, যে অ্যাসেসমেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে এদেশ থেকে পাঠানো সম্ভব না। এবং ইমিগ্রেশন রুলসটা হচ্ছে, যখন কোনো ক্লেইম পেন্ডিং থাকে সে অবস্থায় কাউকে পাঠানো যাবে না। এটা তো রুল। সো ভয় পাবেন না, আপনার সাহস রাখুন, আপনার ক্লেইম আবেদনটিকে আপনি ফোকাস দিন, ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে। ধন্যবাদ সায়েম ভাই। দর্শক, এতক্ষণ ধরে আমাদেরকে যারা দেখছিলেন বা পরবর্তীতে যারা আমাদেরকে দেখবেন, সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদেরকে আবারও আপনাদেরকে বলছি যে আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করবেন। আর আজকে আমরা কেয়ার স্টারমারের বক্তব্যটি নিয়ে আলোচনা করেছি, আমরা লিগ্যাল দিক আলোচনা করেছি বা রাজনৈতিক কিছু বিষয় আলোচনা করেছি। তো অনুষ্ঠানটি শেষ করবার আগে আবারও বলছি, আমরা আসলে কোনো দলকে এন্ডোর্স করছি না। আমরা কাজ করে থাকি জনমানুষের জন্য, ব্রিটেনে বাংলাদেশি অভিবাসী যারা রয়েছেন তাদের জন্য। তো আমরা আমাদের অনুষ্ঠানটির মাধ্যমে চেষ্টা করেছি যে এই ব্যাপারগুলো আসলে তুলে ধরার জন্য, যারা আপনারা আসলে বুঝেন যে ব্যাপারটি কতটা কি ডিসিশন নিলে আপনাদের জন্য ভালো হতে পারে, বা যাতে আপনারা প্যানিক না করেন, ঘাবড়িয়ে না যান। তো ধন্যবাদ আবারও আমাদেরকে যারা এতক্ষণ দেখেছেন। আপনাদেরকে আগামী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।